আসসালামু আলাইকুম। অলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ও ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের একটা কমন চ্যাপ্টার, সেটা হলো লিজ ফিনান্সিং। অধ্যায়টা জটিল হইলেও আমরা ম্যানেজমেন্টে যারা আছি তারা দুইটা বইতে যেহেতু আছে, 10-10-20 আসার সুযোগ আছে, এই জন্য এটা করব। আর যারা অ্যাকাউন্টিংয়ে আছি তাদের ভালো রেজাল্টের জন্য এই চ্যাপ্টারটা করা দরকার, কারণ ইংলিশে থিওরি হয়তো আপনি এই চ্যাপ্টার বাদ দিয়ে দিলে যদি বাই চান্স এখান থেকে প্রশ্ন চলে আসে, পরে আপনি আনসার করতে পারবেন না। অধ্যায়টা খুব জটিল, সবচেয়ে জটিল অধ্যায়, তারপর আমরা করার চেষ্টা করবো। আর আজকে ক্লাস একটু দেরি হয়ে গেছে, কারণ হলো আমি তো একটা পার্সেল রিসিভ করতে গেছিলাম, 10টায় ক্লাস শেষ করে নিচ থেকে পার্সেল আনতে 7-8 মিনিট লাগছে। এই সময়ে আমরা কিছু হতাশ আর কি, কিছু ছাত্র আছে খুব হতাশ হয়ে গেছে, মেসেঞ্জার গ্রুপে হতাশ শুরু করে দিচ্ছে। এরকম করবেন না, ক্লাস যদি না হয় তো আমি জানাবো। 2-3 বছর যাবত পড়তেছে অনলাইনে, এমন একদিনও আল্লাহর মতো হয় নাই আপনাদের নিউজ না দিয়ে আমি ক্লাস মিস দিয়ে দিছি। অবশ্যই জানিয়ে দিছি যে আজকে ক্লাস হবে না, আরও আগে জানিয়ে দিছি। এই জন্যই আমি সময়ের জ্ঞানটা আমার আছে, মানুষকে পেরেশানি করব না। এই জন্যই আল্লাহর রহমতে সবাই আমাকে পছন্দ করে, ফাঁকিবাজি দিই না, কষ্ট হইলেও ক্লাস নেই। আচ্ছা, ক্লাস শুরু করে দিলাম। হ্যাঁ, সবাই জয়েন করে ফেলছে, 117 জন হয়ে গেছে। একটু ওয়েট করতেছিলাম এই জন্যে। বলতেছে একটা কোম্পানির নাম দেওয়া আছে, এটা ক্যানন হবে। হ্যাঁ, কোম্পানি ইজ কি এক্স এসে বসছে, সি এর জায়গায়, ইজ ফেসড with a decision to purchase or acquire an equipment। বলতেছে একটা কোম্পানি, আর ওরা একটা দ্বিধায় দ্বন্দ্বে আছে। হ্যাঁ, ডিসিশন নিতে দ্বিধায় দ্বন্দ্ব করতেছে যে সে কিনবে, হ্যাঁ, কিনবে বা অ্যাকোয়ার করবে, আর কি অর্জন করবে, কেনার মাধ্যমে অর্জন করবে একটা ইকুইপমেন্ট। দ্য কস্ট অফ দ্য ইকুইপমেন্ট ইজ 2,50,000। এই ইকুইপমেন্টটা কিনতে গেলে তার কস্ট PVA 2,50,000 টাকা লাগবে। ইট হ্যাজ এ লাইফ অফ 5 year, এটা 5 বছর চলবে। 2 নাম্বার, লাইফ বা এন এর মান 5 বছর। এরপরে আমাদের এরকম কয়টা তথ্য, 8টার মতো তথ্য থাকে প্রশ্নে। এই তথ্যগুলো না থাকলে আমার কি অঙ্কটা করা যায় না। এরপরে বলতেছে যে দ্য ইকুইপমেন্ট ক্যান বি অবটেইনড অন লিজ বাই পেইং ইন অ্যাডভান্স ইকুয়াল লিজ রেন্টাল অ্যানুয়ালি। আপনি ইচ্ছা করলে ইকুইপমেন্টটা নিতে পারেন লিজের মাধ্যমে। হ্যাঁ, লিজের মাধ্যমে নিতে পারেন, কিন্তু লিজের টাকাটা, লিজের যে কিস্তিটা অগ্রিম দিতে হবে। অ্যানুয়াল লিজ রেন্ট অ্যাডভান্স দিতে হবে। কত টাকা এটা মনে লিখে দেন, এটা লিখে দেন আর কি। আপনি যদি লিজ নেন, যেমন ভাড়া দোকানে, বাসা যদি ভাড়া নিতে যান, তখন কি বলে, বাসা ভাড়া অগ্রিম দিতে হবে, না হলে থাকতে দেবে না। এরকম লিজ যদি নেন, ইকুইপমেন্টটা আপনার ভাড়া নেন যদি, তাহলে অগ্রিম দিতে হবে, কিন্তু টাকা যে কত দিতে হবে ভাড়া, এটা দিয়ে দেন, দিয়ে না দিলে ওটা বের করা যাবে। এরপরে কথাটা কি বলছে, দ্য লিজ কোম্পানি ডিজার্ভ এ রিটার্ন অফ 10%। তারা বলতেছে সুদ, লিজ কোম্পানি সুদ খাবে 10%। এরপরে তারা বলে দিতেছে, আমরা প্রশ্নটাও যদি বুঝতে পারি, যে ক্যানন কোম্পানি ক্যান অলসো বাই দ্য ইকুইপমেন্ট বাই টেকিং লোন DBBL উইথ 10-15% ইন্টারেস্ট। এই কোম্পানি যদি চায় DBBL থেকে আর কি ঋণ নিতে পারে 15% সুদে। তারপরে দ্য লোন ইজ টু বি পেড, যদি লোন নেয় তখন তার সুদ দিতে হবে কত, 15%। এরপর তারা বলতেছে যে
দ্য লোন ইজ টু বি পেইড ইন 15 ইকুয়াল ইনস্টলমেন্ট অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার। এই লোনটা নিয়ে যদি সেক্ষেত্রে 5টা কিস্তি দিতে হবে। কর্পোরেট ট্যাক্স রেট ইজ 40%। ট্যাক্স 40%, সরকারকে কর দিতে হবে 40%, এইগুলো বলা আছে। দ্য কোম্পানি ফলোস স্ট্রেট লাইন ডিপ্রিসিয়েশন সিস্টেম। কোম্পানিতে অবচয় হয় সরলরৈখিক পদ্ধতিতে। কোম্পানির কি এইটা কিনা উচিত নাকি উচিত না, লিজ নেওয়া উচিত নাকি কেনা উচিত, জানতে চাইছি। আচ্ছা, আগের প্রশ্নের মতোই আপনাকে জিনিসটা কেনার দাম দেওয়া আছে, কয় বছর চলবে দেওয়া আছে, লিজের ভাড়া কত এটাকে দেওয়া নাই, আগের বার দেওয়া ছিল, ট্যাক্সের পরিমাণ দেওয়া আছে, সুদের হার 2টা দেওয়া আছে। অলি স্যারের সাজেশন থেকে সব কমন পড়ে, কারণটা কি জানেন? 4টা অঙ্ক দিয়ে এই মস্ত বড় ভেজাইলে একটা চ্যাপ্টারকে আমি শেষ করেছি। 1 2 3 4 এই 4টা অঙ্ক করবেন, তাহলে এই বইয়ের যত সমস্যাই হোক না কেন আপনি আনসার করতে পারবেন। তাহলে নতুন জিনিস 2টা পাইলাম, একটা হলো লিজের সুদ একরকম, লোন নিলে সুদ আরেক রকম। লিজ নিলে একরকম সুদ, লোন নিলে আরেক সুদ, এটা কোনো আমার ঝামেলা না। আরেকটা হলো লিজের ভাড়া কত, এটা জানি না। আমি প্রশ্নটা আরেকবার করি সহজ করার জন্য। আপনার কাছে 2টা অফার আসছে, একটা জিনিস কিনতে হইতেছে, লোন নিয়ে কিনতে পারেন, লিজ নিয়ে ভাড়া নিয়ে চালাতে পারেন। ধরেন গাড়িটা আপনি ইচ্ছা করলে 2.5 লাখ দিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে কিনে ফেললেন, বাই। আর আরেকটা অফার আছে, 1 লাখ টাকা করে ভাড়া দিতে হবে প্রতি বছরে, 5 লাখ দিলেন, ধরে নেন 1 লাখ করে, কোনটা নেওয়া উচিত প্রশ্ন করলো। তখন আপনি কিন্তু এখানে দেখে মনে হচ্ছে 5 লাখ, সুদে আসলে এটা কিন্তু আরও বেশি হইতে পারে, ঠিক না? এই জন্য এটা যাচাই করার জন্য আমাকে 8টা স্টেপ ফলো করতে হবে, এবং এখানে 8 ধরনের তথ্য দেওয়া থাকতে পারে। সেই তথ্যগুলো নিয়েই আমরা কাজ করব। কী কী তথ্য দেওয়া আছে? এই জিনিসটার দাম কত, কত বছর চলবে, ভাড়া কত টাকা আমার দিতে হবে, সুদের পরিমাণ কত হারে আছে, ট্যাক্স কত, এরপরে ঋণ নিলে অ্যানুয়াল লোন পেমেন্ট, ঋণের কিস্তি কত দিতে হবে, এটা আমার জানা নেই। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা জানব। আমরা ফার্স্টে ঋণ নেওয়ারটাই করি, লোন অপশনটা আগে করব। লোন নিয়ে যদি কিনতে যাই তাহলে কি সমস্যা হতে পারে, এটা আমরা আগে করতেছি। প্রথমে লোন অপশন করতে হলে স্টেপ নাম্বার 1, 8টা কাজ করতে হয়। 1 নাম্বার কাজটা কি? কিস্তি বের করতে হবে, অ্যানুয়াল লোন পেমেন্ট। অ্যানুয়াল লোন পেমেন্ট, এটার জন্য সূত্র শিখিয়ে দিয়েছিলাম, সহজ সূত্র। এই সূত্র শিখিয়ে দিয়েছিলাম। এখন এই সূত্র ব্যবহার করে আপনার মানটা বের করতে হবে। এখন সূত্র যে আপনি ব্যবহার করবেন, পিবিএ মানে আপনি ঋণ নিতেছেন 2.5 লাখ টাকা, এতে হইল কিস্তি আয়তে হলো সুদের হার। সুদের হার 2টা আছে, একটা লোনের আছে আর একটা লিজের আছে। লোনের সুদটা নিব আমরা, আয়ের মান লোনের সুদ নিব 15%, আর 1 তো 1ই 15%। এনতে সময় কয় বছরের অঙ্ক? 5 বছরের। ক্যালকুলেটার চাপ দিলাম, এটা আমি করে দিচ্ছি না, গতকালকে করে দিচ্ছিলাম, আজকে করে দিচ্ছি না। 74,578 টাকা। আমাকে এই অঙ্কটা করতে গেলে আর কি, আমি যদি ঋণ নেই ব্যাংক থেকে, ঋণ নিয়ে 2.5 লাখ টাকা ঋণ নিয়ে যদি আমি কিনে ফেলি জিনিসটা, গাড়িটা বা ইকুইপমেন্টটা, তাহলে 74,578 টাকা সুদ দিতে হবে। এই জিনিসটা আমার বের করে নিতে হবে। কয় নাম্বার ওয়ার্কিংয়ের মাধ্যমে? 1 নাম্বার ওয়ার্কিংয়ের মাধ্যমে সবসময় বের করে নিতে হবে, যদি না দেওয়া থাকে। আর যদি আপনাকে দয়া করে দিয়ে দেয় তাহলে তো ভালো। এটা আমরা গত ক্লাসে শিখছি।
এটা তাহলে মুছে দিলাম, এটা আমি ক্যালকুলেশনে দেখাইলাম না, এটা আপনারা পারবেন না, পারলে গত ক্লাস দেখবেন কীভাবে করে করাইছি, হাতে কলমে ভেঙে ভেঙে করাই দিয়েছিলাম। যদি না পারেন নেক্সট ক্লাসে আবার করবেন, আমি এই অংশটা আবার করে দিব। শেষ আমাদের এটা। 2 নাম্বার কাজ, 2 নাম্বার কাজ হলো ডিপ্রিসিয়েশন বের করা। ডিপ্রিসিয়েশন বের করার অবচয়ের সূত্র শিখছিলাম, কস্ট মাইনাস এসবি বাই লাইফ কস্ট। আমার এটা কস্ট কত? 2.5 লাখ টাকা। এসবি বলতে কিছু নাই প্রশ্নে, যেদিন থাকবে ওই দিন শিখবো আমরা এসবি জিনিসটা কি, ওটা একটা ভেজালের জিনিস। লাইফ 5 বছর, তাহলে 50,000 টাকা অবচয় হইতেছে। আমরা আরেকটা জিনিস পাইলাম, 7 নাম্বার ডিপ্রিসিয়েশন 50,000, এটা ওয়ার্কিং নাম্বার 2 এর মাধ্যমে পাইলাম। 3 নাম্বার ডিসকাউন্ট ফ্যাক্টর ডিএফ বের করতে হবে। ডিসকাউন্ট ফ্যাক্টর ডিএফ, ডিসকাউন্ট ফ্যাক্টর বের করার জন্য আই 1 মাইনাস টি। আপনার কিন্তু মনে রাখতে হবে, লিজ কোম্পানির সুদের হাত দিয়ে আমার কোনো কাজ নাই, লোন কোম্পানির সুদের হাত দিয়ে আমার কাজ। টি ট্যাক্স রেট 40%, মানে 0.40। আট নাম্বার তথ্য পাইলাম আমরা, ডিএফ এর মান 0.09। 3টা ওয়ার্কিং শেষ। 4 নাম্বার ওয়ার্কিং, চার নাম্বার ওয়ার্কিং এ বলতেছে সুদ বের করতে হবে। এইগুলো তো আমরা পারি, প্রশ্ন নিব শেষে দিয়ে। সুদ বের করার জন্য 6টা ঘর করতে হবে। ইন্টারেস্ট বের করতেছে এবার। এক, 2, 3, 4, 5, 6টা। ইয়ার বিগিনিং ব্যালেন্স, অ্যানুয়াল লোন পেমেন্ট, ইন্টারেস্ট, প্রিন্সিপাল পেমেন্ট, এন্ডিং ব্যালেন্স। 5 বছরের অঙ্ক লিখে ফেললাম। বিগিনিং ব্যালেন্স, বছরের শুরুতে আমার ঋণ কত? 2.5 লাখ টাকা। কিস্তি কত টাকা? এই যে বের করছি কিস্তি, প্রতি বছর 74,578 টাকা, 74,578 টাকা, 74,578 টাকা, 74,578 টাকা, 74,578 টাকা। 8টা স্টেপ করতে হবে আমাকে, না হলে কিন্তু অঙ্কটা হবে না। কষ্ট হইলেও করতে হবে, কারণ কি 2টা আমার 2 বইতে আছে, 2 ডিপার্টমেন্টের 2 বইতে, এক ইয়ারে 2 বইতে আছে। 10, 10, 20, 10, 10, 20 চলে যাবে মিস করলে। আর ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে করতে হবে, নাহলে ইংলিশে থিওরি লিখতে হবে। ইংলিশে থিওরি লেখা তো খুব কঠিন। আচ্ছা, এখন ইন্টারেস্ট হলো কত পার্সেন্ট? আমি ঋণ নিলে লোনেরটাই দেখব, 15%। কার উপর 15% ধরবো? এই যে 2 নাম্বার ঘরের উপর। এটা তো 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। 4 নাম্বার ঘর করতে হলে 2 নাম্বার ঘরের 15% সুদ, এটার 15% সুদ এখানে লিখতে হবে। 37,500, এটা থেকে এটা বাদ দিয়ে এটা লিখতে হবে, আসবে 37,078। এন্ডিং ব্যালেন্স, অর্থাৎ এই 5 নাম্বার ঘর কিভাবে করলাম? 3 - 4। 6 নাম্বার ঘর কিভাবে করে? 2 নাম্বার ঘর থেকে 5 নাম্বার ঘর বাদ দিতে হয়। 2 - 5, 2,50,000 থেকে 37,078 টাকা বাদ দিতে হবে, থাকবে 2,12,922।
এই 2,12,922 টাকা আবার এখান থেকে এখানে নিয়ে আসতে হবে। এটার উপর 15% ধরে আপনার সুদ বের করতে হবে 31,938 টাকা। এটা থেকে এটা বাদ দিয়ে এটা লিখতে হবে, তাহলে আসবে হলো 42,000। এটা 74,000 থেকে 42,000 বাদ দিলে এখানে চলে আসবে, এই সরি 2,12,000 থেকে 42,000 বাদ দিলে যা আসে এখানে লিখতে হবে। এখন অনেকক্ষণ পড়াইলাম, অনেকের অনেক প্রশ্ন জমে গেছে। মাইকটা একটু অন করে দেখি কার কি কি কোশ্চেন আছে। কোশ্চেন নেওয়ার জন্য মাইক আমি অন করে দিলাম, কোশ্চেন করতে পারে না। আমরা কি সব সময় লোন অপশনটা কি করব? স্যার আপনি তো ওই দিন তো স্যার এই টেবিলটা তো স্যার ভিজন ক্ষেত্রে ব্যবহার করছি স্যার। লোনের ক্ষেত্রে তো আর একটা টেবিল আছে, ওখানে হোম কেন কেন এটা ইউজ করা হতো? আর কোন কোশ্চেন বুঝি নাই। হ্যাঁ কথাটা বুঝতেছি না। আচ্ছা, অন্য কেউ প্রশ্ন থাকলে বলেন। স্যার ডিএফ এর মানটা ওয়ার্কিং নাম্বার 3 ডিএফ এর মানটা কেন নেওয়া হলো সেটা বুঝতেছি না। আচ্ছা, 5 নাম্বার কাজ করার জন্য। আচ্ছা বলতেছি এটার উত্তর। 5 নাম্বার টেবিল করার জন্য ডিএফ এর মান বের করতে হবে, নাহলে 5 নাম্বার এই টেবিলটা আমি করতে পারবো। এই অঙ্কগুলোর মধ্যে কি উত্তর মিলতে হবে নাকি যতটুকু করব ততটুকু নাম্বার পাওয়া যাবে? এটা হলো স্যারের উপর নির্ভর করে। নিয়ম হলো স্যার বলেন। ওয়ার্কিং অ্যাক্টিভিটি এর জায়গায় কি লোড লিখতে পারি? হ্যাঁ লিখতে পারেন। আচ্ছা, আর কোন কোশ্চেন? আচ্ছা আমি কত নাম্বার আছে? আমি লাস্ট 10 পড়ছি তো এজন্য বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ক্লাসের আগে আমি একটা কথা বলে দিই, আমরা কয় নাম্বার অঙ্ক করতেছি, কয় নাম্বার ক্লাস করতেছি, এটা মেসেঞ্জার গ্রুপে আমি একটা কষ্ট করে রাত 3টা বাজুক 4টা বাজুক 5টা বাজুক একটা মেসেজ দিয়ে দিই, না দিনের বেলা দিয়ে দিই। আমার মেসেজটা একটু স্ক্রল করে পড়বেন, যদি না পান আমার মেসেজটা, আপনাদের মেসেঞ্জার গ্রুপে অনেকেই আছে, ক্যাপ্টেন আছে এবং অনেক অ্যাক্টিভ মেম্বার আছে, ওদের কাছে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, এটা হলো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইয়ের 6 নাম্বার চ্যাপ্টার করাচ্ছি। আজকে হলো 2য় ক্লাস, এর আগে একটা ক্লাস গেছে, ওটার ভিডিও সেভ আছে, ওইটা দেখলে আরও ভালো বুঝতে পারবেন, আর না দেখলেও এটা বুঝবেন। হ্যাঁ, এটা একটা কঠিন জটিল অঙ্ক, 8টা স্টেপে অঙ্ক করতে হয়, এটা 4 নাম্বার স্টেপ করতেছি। হ্যাঁ আচ্ছা, আরেকজন প্রশ্ন করছে লোন অপশনটা আগে না করে লিজ অপশন আগে করা যাবে কিনা? অবশ্যই করা যাবে, যে কোনো একটা অপশন আগে করা যাবে। আরেকজন প্রশ্ন হচ্ছে এই ডিএফটা কেন করলাম? ডিএফটা ছাড়া 5 নাম্বার স্টেপটা করতে পারবো না, এখানে 8টা স্টেপ আছে না, এটাতে মাত্র 4 নাম্বার স্টেপ চলছে, আরও 4টা স্টেপ আছে। আরেকজন প্রশ্ন করছে এই ঘরটা আগে করে ফেলছি। না, আপনি ভুল ভাবতেছেন, এটার পরে আরেকটা ঘর করতে হবে 5 নাম্বার স্টেপে। এটা হলো 4 নাম্বারের ঘর, এটা করাইছিলাম গত ক্লাসে, সুদ বের করার জন্য এই ঘরটা করা হয়েছে। সবার প্রশ্ন উত্তর দিছি, আবার আরও প্রশ্ন নিব একটু পরে। এখন আবার অঙ্কটা আগাই, যেহেতু অনেক বড় অঙ্ক, সময় লাগবে। এই টাকাটা এখান থেকে আনলাম, এটার উপর পার্সেন্টেজ ধরে এখানে লিখে ফেলবো। এখানে টাকা আসতেছে হলো, আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন, এই অঙ্কগুলো করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনি আপনার মতো করে আরও শর্টকাটে করতে পারবেন। এখন শর্টকাট করলে বুঝবেন না। এখন এই টাকাটা বের করার জন্য শেষ বছরের ক্ষেত্রে এখান থেকে এটা বাদ দিতে হবে, অর্থাৎ 3 নাম্বার আর 2 নাম্বার 3 - 2 শেষ বছরের ক্ষেত্রে, নাহলে অঙ্কটা মিলবে না। আর একজন প্রশ্ন করছিল কি যে স্যার এই নাম্বার অঙ্ক যদি অর্ধেক হয় অর্ধেক নাম্বার দিবে কিনা? হ্যাঁ, এটা হলো নিয়ম আছে, অঙ্ক যদি অর্ধেক হয় অর্ধেক নাম্বার দেওয়া, ক্লাস 9 থেকে এই নিয়ম। বীজগণিতের অঙ্ক যদি অর্ধেক হয় অর্ধেক নাম্বার দেওয়া। আপনি শুনে অবাক হইতে পারেন যে হ্যাঁ, বীজগণিতের অঙ্ক যদি একটু ভুল হয় বিজনেস ম্যাথের
জিরো দিয়ে দে, কিন্তু না, বাংলাদেশ সরকার বা শিক্ষা বোর্ড বলতেছে ক্লাস 9 ইন্টারমিডিয়েট লেভেলে এবং অনার্স লেভেলে এটা আছে, অঙ্ক হয়েছে যতটুকু হয়েছে অতটুকু নাম্বার দাও। কিন্তু এইটা তো নতুন আধুনিক একটা নিয়ম, সব টিচাররা এই আধুনিক নিয়মটা জানে না, যার ফলে নাম্বারও সেভাবে বোর্ড থেকে বলে দিলেও তারা এইভাবে নাম্বার দেয় না, কেটে দেয় পুরাটাই। ভালো টিচার আছে যারা ওরা নাম্বার দেয়, মানে এখানে 8টা স্টেপ আছে, 8টা স্টেপ যদি আপনি 4টা করেন কিছু নাম্বার কিছু না কিছু দিবে, ভুলেলেও কিছু না কিছু দিবে। তাহলে আমরা এই ঘরটা কেন করছি জানেন? এই যে ইন্টারেস্টটা আছে এই ইন্টারেস্টের জন্য, না হলে আমার এই ঘরটা করার কোনো প্রয়োজন ছিল না। এই ইন্টারেস্টের ঘরটা আমার লাগবে। আমরা 5 নাম্বার স্টেপে চলে যাচ্ছি। লোন অপশনের 5টা স্টেপের মাঝে 5 নাম্বার স্টেপে আমরা চলে যাচ্ছি। ওয়ার্কিং 5-এ আমরা করতেছি হলো পিবি বের করব, ক্যালকুলেশন অফ পিবি। প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, 1 2 3 4 5। পিবি করতে গেলে এই দুইটা ঘর লাগে, একটা হলো এটা অ্যানুয়াল লোন পেমেন্ট, এই ঘরটা তো লাগেই, আর ইন্টারেস্টটা লাগে। ইন্টারেস্টটা কই পেলাম? 4 নাম্বার ওয়ার্কিং করে, না 4 নাম্বার ওয়ার্কিং করার দরকার ছিল না আমার। এরপরে লিখতে হবে ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন কই পাবো? এই যে দেখেন ওয়ার্কিং করে বের করছিলাম। 2 নাম্বার ওয়ার্কিংটা কেন করছি? এই ঘরটার জন্য। এই ঘরটা 2 নাম্বার ওয়ার্কিং যদি না করি তাহলে এই ঘরটা পাবো কোথায়? এরপর দুইটা যোগ করে এখানে লিখবো টোটাল কস্ট। টোটাল কস্ট এই দুইটা যোগ করে লিখবো। আমি তো মুখে মুখে করে ফেলতেছি, ভুলও হইতে পারে, আপনার ক্যালকুলেটর নিয়ে নেন। হ্যাঁ, এটা হলো 1, এটা 2, এটা 3, এটা হলো 4, এটা হলো 5 নাম্বার হলো 3 যোগ 4। একটু বেসিক বলে দিই, আপনি টোটাল কস্টটা কেন বের করলেন? লোন নিলে আপনার এই দুইটা খরচ হবে। লোন নিয়ে যদি এই জিনিসটা কিনতে যান অবচয় তো হবে জিনিসটার, আবার সুদও দিতে হবে, মোটমাট এই খরচটা আপনার হইতেছে। এখন এই সুদ আপনি যে খরচ করতেছেন, খরচ করলে কিন্তু সরকার ট্যাক্স মাফ করে, এটা জানেন? যেমন আপনার 1 লাখ টাকা আয় হয়েছে, আজকে ধরেন 10 লাখ টাকা আয় হয়েছে, সরকারকে এটার উপর ট্যাক্স দিতে হবে। আপনি যদি এই টাকাটা বেতনের মাধ্যমে পান, এই টাকাটা বা ব্যবসা করে 10 লাখ টাকা পান, এটার উপর ট্যাক্স দিয়ে দিতে হবে 50%। তা আপনার হাতে থাকবে 5 লাখ টাকা মাত্র। কিন্তু এই টাকাটার মাঝে যদি আপনি যদি ব্যাংকের সুদ থাকে, অপচয় থাকে, সেই খরচটা আপনি বাদ দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, যেমন যদি আপনার কিছু ট্যাক্স টুক্স দেওয়ার পরে খরচ করেন, 2 লাখ টাকা খরচ হয়ে গেছে অবচয় এবং সুদ বাবদ, তাহলে 8 লাখ টাকা থাকলো। এই 8 লাখ টাকার উপর কি আপনার কি সরকারকে ট্যাক্স দিতে হবে? এই 2 লাখ টাকার উপরে কিন্তু সরকারকে ট্যাক্স দিতে হইলো না, এই 2 লাখ টাকার ট্যাক্সটা আপনার সেভ হইলো। এই জন্য এখানে লিখবো ট্যাক্স সেভ। ট্যাক্স বেঁচে গেল, আমার ট্যাক্স দিতে হইলো না, খরচের উপরে ট্যাক্স দিতে হইলো না। এই কাজের ফলে কি খরচ বাড়লো, খরচ বাড়লে ট্যাক্স দিতে হইলো না। আমরা যে এই যে ট্যাক্স বাদ দিয়ে দিই, এই খরচের উপর ট্যাক্সটা ধরি না। এই জন্য অনেক সময় আমরা দেখি অঙ্ক সব মুখস্থ করে ফেলতেছি, বাস্তবে কি জানি না। এটা বাস্তবটা যে ট্যাক্সটা এই যে খরচ করতেছেন আপনি, খরচ হয়ে গেলে সরকার ট্যাক্স দিতে হবে না সরকারকে। খরচ না হলে ইনকাম থাকলে কি ট্যাক্স দিতে হবে। ট্যাক্স কীভাবে ধরবো? 5 নাম্বার ঘরের উপর ট্যাক্স রেট এখানে দেওয়া আছে কোনো জায়গায়, এই যে 40%। এই টাকাটার উপর 40% ধরে লিখে ফেলবো। মোট টাকা এটা দিতেছি, আমার খরচ বাঁচতেছে এটা, তাহলে আমার হাত থেকে টাকা চলে যাচ্ছে, নেট ক্যাশ ফ্লো।
7 নাম্বার ঘর করার জন্য আপনাকে 2 থেকে 6 বাদ দিতে হবে। এই টাকাগুলো আপনার পকেট থেকে চলে যাচ্ছে 74,000 সামথিং থেকে এটা বাদ দিব। যারা নতুন, যে কঠিন লাগে অঙ্ক, বাদ দিয়ে দেন, বাদ দিয়ে অন্য চ্যাপ্টারগুলো করেন। ডিএফ, ডিসকাউন্ট ফ্যাক্টর। ডিসকাউন্ট ফ্যাক্টর সূত্র দিয়ে বের করতে হবে। ডিএফ বের করার সূত্র আছে 1/1 প্লাস ডিএফ একটা মান আছে এখানে, কয় পার্সেন্ট? 9%, 0.09 পাওয়ার 1। সায়েন্টিফিক ক্যালকুলেটরে এটা লিখবেন, যে সংখ্যাটা আসে এখানে লিখে দিবেন। এখানে যখন 2 লিখবেন, কারণ এখানে 2 এর সোজা না, 2 লিখলে এখানে মানটা আসবে। পিভি, প্রেজেন্ট ভ্যালু, এটা তো 8 নাম্বার ঘর ছিল। 7 গুণ 8। আমি একটা সহজ অঙ্ক আগামী ক্লাসে আবার করাবো, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। হ্যাঁ, টেনশনের কোনো কারণ নেই। এই দুইটা গুণফল এখানে চলে আসবে, আসতেছে যোগ করলে প্রেজেন্ট ভ্যালু বা টোটাল 172,177। যদি আপনি লোন নিয়ে কাজ করেন তাহলে 1,72,177 টাকা আপনার পকেট থেকে যাবে লোন নিলে। এই জিনিসটা লোন নিয়ে যদি আপনি কিনেন তাহলে আপনার 1,72,177 টাকা যাবে। আপনাকে অবশ্যই এই 5টা স্টেপ না করে লোনের মোট খরচ বের করতে পারবেন না। লোনের মোট খরচ বের করতে এই 5টা স্টেপ করতে হবে আপনাকে। এই 5টা স্টেপ করার পরে 1,72,177 টাকা পেলেন। আরও 3টা স্টেপ করতে হবে লিজের জন্য, লিজের মোট খরচ বের করার জন্য। এখন আপনাদের কোয়েশ্চেন নিচ্ছি, এই জন্য মাইক আবার অন করতেছি। কার কি কোয়েশ্চেন আছে করেন। তার সবসময় এই 5টা করে হবে। এই 5টা স্টেপে করতে হবে, আরো কম স্টেপও করা যায়, আরো বেশি স্টেপও করা যায়, কিন্তু সহজ। স্যার ডিএফ এর মানে কি? ওই যে মানে ফার্স্ট ইয়ারে মানে ওইরকম করে পাওয়ার 1 দিব, সেকেন্ড ইয়ারে মানে পাওয়ার 2, থার্ড ইয়ারে পাওয়ার 3 এভাবে করে দিতে হবে। হ্যাঁ, ডিসকাউন্ট ফ্যাক্টর। ডিসকাউন্ট হ্যাঁ, একজন করে করেন, সবাই না, একজন। প্রবলেম হচ্ছে কি কখন কোনটা কোন শর্টটা করতে হবে এটা আমরা বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না। আচ্ছা, আপনি বুঝতে পারবেন কিভাবে আমি বলি। এটা তো একবার, যারা একটু দুর্বল এরা তো একবারে দেখে বুঝবে না। হ্যাঁ, তাদের কি এই ভিডিওটা 3 বা 4 বার দেখবেন, তাহলে এই 8টা স্টেপই করতে হবে আপনাকে। এই স্টেপগুলো ফলো করে যেতে হবে। আপনি 1 নাম্বার অঙ্ক আর 2 নাম্বার অঙ্কটা 5 বার করেন দরকার পড়লে, তাহলে আপনার আর কোনো কিভাবে নির্ণয় করছে মানে এই যে কেন হইছে বুঝতে পারছি না। সায়েন্টিফিক ক্যালকুলেটর নিতে হবে। 1 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1 যোগ 0.09, এটা সূত্র। এই 9 কই পাইলাম? ওই যে এখানে। হ্যাঁ, নেট ক্যাশ ফ্লো। তার 9 কত? 9 আমরা ওয়ার্কিং 3 এর মাধ্যমে এই 9 কে বের করছিলাম। এই 9 লিখবো ওয়ার্কিং 3 থেকে। আর এখানে 1 লিখলে সায়েন্টিফিক ক্যালকুলেটর যেভাবে দেখাই দিছি, এই টুপিটাও দিবেন, কিন্তু এটা পাওয়ার 1 দিবেন এটা আসবে, 2 দিবেন এটা আসবে, 3 দিবেন এটা আসবে, 4 দিবেন এটা আসবে, 5 দিবেন এটা আসবে। ঠিক আছে? আচ্ছা, এটা নাম হলো নেট ক্যাশ ফ্লো, টাকা গেল পকেট থেকে, এর অর্থ হয়ে গেল। ভিডিও সেভ থাকবে। আমি আবার বলছি, যারা দুর্বল তারপরে এই চ্যাপ্টারটা ছাড়তে চাচ্ছেন না তাদের বলবো আপনারা এই ভিডিওটা সেভ থাকবে না, এর আগে ভিডিও সেভ আছে না, আপনি বারবার করেন, তাহলে 5টা স্টেপ মুখস্থ হয়ে যাবে, কোন স্টেপের পরে কোন স্টেপ করতে হবে। এর চেয়ে সহজ কোনো পদ্ধতি নেই এই লিজের অঙ্ক করার। এটা অনেক গবেষণা করে বের করছে। আপনি ইচ্ছা করলে ইউটিউবে অন্য কোনো টিচারের লিজের যদি কোনো ভিডিও থেকে থাকে দেখে নেবেন, মাথার উপর দিয়ে চলে যাবে।
লোন অপশন করার জন্য এই 3 স্টেপে এই টাকা পাইলাম আমি। এখন লিজ অপশনে চলে যাচ্ছি। লিজ অপশন করতে গেলে 3টা স্টেপ করতে হয়, এটা আমি জানি। আমি লোন নিয়ে যদি জিনিসটা কিনি 1,72,000 আমার পকেট থেকে যাবে। লিজ নিয়ে যদি আমি কিনি তাহলে কি কি ঘটবে? 1 নাম্বার কাজ, সরি এটা তো 6 নাম্বার হবে না, 3টা স্টেপ এখানে আছে। 1 নাম্বার অ্যানুয়াল লিজ পেমেন্ট, লিজ রেন্ট, অ্যানুয়াল লিজ রেন্ট বের করতে হবে। প্রশ্নে গতবার দেওয়া ছিল, ভাগ্যটা ভালো ছিল, আমাদের কোনো সমস্যা হয়নি, আমরা করে ফেলছি। কিন্তু এবার ভাগ্যটা খারাপ, লিজের টাকাটা বের করতে হবে। কত টাকা ভাড়াটা তারা নির্ণয় করে দেয় নাই, নির্ণয় করে নাই তো কি আর করা, নির্ণয় তো আমরা করতে পারবো না। এই জন্য এই ভাড়া যেভাবে করছি এটাও ওইভাবে করবো। আচ্ছা, এই সূত্র লিখে ফেললাম, এতে আমাদের কোনো সমস্যাই হইল না। 2টা জিনিস সমস্যা করবে। 1 নাম্বার, যে লোক ভাড়া নির্ধারণ করছে, নিশ্চিত আপনি বাড়ি ভাড়া নিতে গেছেন এক জায়গায়, এখন কি আপনি বাড়ি ভাড়া নির্ধারণ করবেন নাকি যে লোক ভাড়া দিব সেই লোক? যে লোক ভাড়া দিব সে বলবে হ্যাঁ ভাড়া হলো এত টাকা, থাকলে থাকো নাহলে বিদায় নেবো। আপনি বলতে পারেন যে ভাই কম রাখা যায় নাকি এই সেই, কিন্তু কম রাখার কথাটাও সে ডিসিশন নেবে, আপনার ডিসিশন হবে না। তাহলে ভাড়াটা নির্ধারণ করতে হলে সে যে হারে সুদ ধরে তার সুদ অনুযায়ী কাজ করতে হবে আমাকে। আয়ের মান কি, লিজেরটার জন্য এটা ধরবো, লিজ মালিক যেটা বলতেছে আয়ের মান 10% ধরতে হবে। 1 নাম্বার কথা, নতুন জিনিস শিখলেন এখান থেকে, সব কিন্তু আমি শিখিয়ে দিতেছি, যত ধরনের মাইল পেস আছে অঙ্কের ভিতরে ছোটোখাটো সব শিখিয়ে দিতেছি। এই 10% কই থেকে কোনটা 10% ধরবো, লিজেরটা, এই যে এই আয়ের মান কোনটা, এই 10% মনে রাখবেন, কিন্তু এটা ধরা যাবে না। প্রশ্নে যদি এটা না থাকে তাহলে এটা ধরিয়ে করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এখন আরেকটা সমস্যা আছে, এখানে একটা লেজের কথা বলছে, অ্যাডভান্স। এটা বললে মনে করবেন যে অঙ্কটা দ্বিগুণ কঠিন হয়ে গেছে। কোন অঙ্কের মাঝে যদি কিস্তি বছরের প্রথমে দেওয়ার কথা বলে তাহলে মনে করবেন যে হয়েছে কাজ, অঙ্কের দ্বিগুণ কঠিন হয়ে গেছে। অ্যাডভান্স মানে আপনাকে ভাড়াটা আগেই দিয়ে দিতে হবে, বাসায় যখন উঠতেছেন তখনই ভাড়া দিয়ে দিতে হবে, এটাই স্বাভাবিক ভাড়া দিয়ে দেওয়া। তখন সূত্রের মাঝে একটা লেজ লাগাবেন 1+i। এই লেজটা কখন আসবে, বিগিনিং অথবা অ্যাডভান্স। অ্যাডভান্স কথা লেখা থাকলে এই সূত্রের মাঝে লেজ আসবে। এইটার ক্ষেত্রেও যদি অ্যাডভান্স বলা থাকে সূত্রে লেজ লাগাতে হবে। আমরা কোথায় শিখে আসছি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ফিনান্সে শিখে আসছি, অ্যাডভান্স লেখা থাকলে এই লেজটা লাগাইতে হবে। এখন মান বসাইতেছি, ক্লাস তো অনেক টাইম হয়ে গেছে, 40 মিনিট অলরেডি হয়ে গেছে। ভাগ্যটা ভালো, আজকে আমরা পেইড জুমটা পেয়ে গেছি, না হলে তো লাইন কেটে যেত, আর 100 জনের উপরে থাকতে পারতাম না আমরা। 120 জন 122 জন ছিল আজকে। এন এর মান তো 5 বছরই। ভিডিওটা আরেকবার দেখবেন, হ্যাঁ, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এখন এই ক্যালকুলেশনটা দেখায় আর সময় নষ্ট করতেছি না, মান আমি সরাসরি বসাইতেছি। আস্তে আস্তে ভাড়া আপনার কেউ যদি এই ক্যালকুলেশন না পারেন নেক্সট ক্লাসে বলবেন, অথবা আপনার গ্রুপ স্টাডিতে একজন আরেকজনে শেখাবেন, নিজেদের উপকার হবে। এটা দেওয়া ছিল না, এই জন্য 6 নাম্বার স্টেপে এই টাকাটা বের করলাম। 1,59,900, শুধু 59,954 টাকা। বিপদ শুধু এখানেই না, আর এক জায়গায় একটা বিপদ সৃষ্টি হইতেছে। 6 নাম্বার শেষ, 7 লিজের ডিএফ বের করতে হবে। লিজের ডিএফটা একটু পরে বের করবো আমরা। 8 নাম্বার লিজের পিভি বের করব। অ্যাডভান্স লিজের পিভি বের করতে গেলে
সতর্ক থাকতে হবে। এটা হলো আপনার ইয়ার, প্রথমে ইয়ারের পরে আপনাকে যেই ঘরটা করতে হবে, এগুলো তো আগে ক্লাসে দেখাইছিলাম। ইয়ার, অ্যানুয়াল লিজ রেন্ট, ট্যাক্স সেভ, এনসিএফ নেট ক্যাশ ফ্লো, ডিএফ ডিসকাউন্ট ফ্যাক্টর, টিভি। এই ঘরটা আলাদা হয়ে গেছে, এখানে 3টা দান দিবেন। যখন তারা বলবে অ্যাডভান্স তখন এই ঘরটা চেঞ্জ। যখন আপনি ভাড়া নিতে আসছেন, বাড়িওয়ালা বলতেছে ভাড়া দাও ভাই, আপনি ভাড়া দিলেন, আজকে এখনো ব্যবহারই করলেন না জিনিস, ভাড়া অগ্রিম দিয়ে দিলেন। এই যে ভাড়া 0 বছরে 1 তারিখেই ভাড়া দিয়ে দিলেন। 1 তারিখ যে দিন তো ট্যাক্সের হিসাব নেয় না সরকার, এখানে ট্যাক্স দিতে হলো না। এখন এই ট্যাক্সটা কিন্তু দিতে হবে বছর শেষে। এটা হলো 1 নাম্বার ঘর, এটা হলো 2 নাম্বার ঘর, এটা হলো 3 নাম্বার ঘর, এটা হলো 4 নাম্বার ঘর। 2 - 3, এটা থেকে এটা বাদ দিলে এটাই থাকে। ডিএফপিবি পরে, ডিএফ এখন করি নাই, পিবি আমি এখন করি নি। পিবি করতে হলে 4 × 5। প্রথমে দিলেন না, কি করছেন, আজকে হলো বছরের শুরু, তখন ভাড়া দিছেন টাকা 1 তারিখে। 1 বছরের প্রথমে আরেকটা ভাড়া দিচ্ছেন, দ্বিতীয় বছর জানুয়ারিতে 1 ভাড়া দিচ্ছেন, তৃতীয় বছর জানুয়ারিতে ভাড়া দিচ্ছেন, চতুর্থ বার এইভাবে ভাড়া দিচ্ছেন। 1 থেকে 4 বছর 1 তারিখে আর কি, 1 তারিখে ভাড়া তো দিতে হয়, বিগিনিং অ্যাডভান্স প্রথমেই 1 তারিখে দিতে হয়, তাই এটা তো দিছে নেই। আর 1 থেকে 4 বছরও ভাড়া দিচ্ছেন, তাহলে এখানে লিখবেন 1 থেকে 4 কত টাকা ভাড়া দিচ্ছেন। এখন তার ট্যাক্স মাফ নাই, ট্যাক্স দিতেই হবে 2 নাম্বার ঘরের উপর 40%। আসতেছে হলো 23,982। যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য বলে দিচ্ছি, এই যে লিজ অপশনটা যদি অ্যাডভান্স বলে এই স্টেপগুলো ফলো করবেন। প্রথমে ট্যাক্স দিবেন না, পরে ট্যাক্স দিবেন। এটা থেকে বাদ দিলে চলে আসতেছে 35,908। ডিএফ এখন বাই করি নেই, বছর শেষ, কিস্তি তো দেওয়া শেষ, 4 বছরে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে এখানে তার কিস্তি নেই, 5টা কিস্তি দিয়ে দিছি। এখানে বছর শেষে তো ট্যাক্স দিতে হবে আপনাকে, 5 নাম্বার বছর শেষ হলে ট্যাক্স তো দিতে হবে, এখানে ট্যাক্সের টাকা ঠিকই লিখবেন। 5 বার ট্যাক্স দিতে হবে না, এখানে 4 বার দিচ্ছেন, এখানে 1 বার 5 বার ট্যাক্সের টাকা লিখবেন। 3 - 2 - 3, এখানে তো 0, 2তে তো 0, 0 থেকে এটা বাদ দিলে -2394। এখন ডিএফ এর কাজ করছি, এই ঘর পর্যন্ত হয়ে গেল। ডিএফ এর নিয়ম হলো একটা সিঙ্গেল ইয়ার থাকে, সূত্র 1/1 প্লাস i টু দি পাওয়ার i তো হলো 9%। ডিএফ এর মান কত, 1/1 প্লাস ডিএফ এর মান এই যে 9 পাওয়ার 0, যে 0 যে 0 দিলেন, 0 দিলে এখানে মান আসলো 1। যদি 5 দেন তাহলে এটার মান চলে আসবে, 5 দিলে আসতেছে 1 থেকে 4 কি দেওয়া সম্ভব, এবারে 1 থেকে 4 দেওয়া সম্ভব না, তখন কি করতে হবে, 1 থেকে 4 এর ডিএফটা আলাদা বের করে নিতে হবে। সেটা গত ক্লাসে সূত্রে শিখিয়ে দিয়েছিলাম। 1 - 1 1, ডিএফ এর মান কত, 0.9। ডিএফ এর মানটাকে আমি 8 দ্বারা প্রকাশ করি।
পাওয়ার n। এটা হলো সূত্র, এটা গত ক্লাসে শিখিয়ে দিয়েছিলাম। 1 আর এর মান হলো 9%, সময় কিন্তু 4 বছর, এই যে 4 0 নয়। সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করলাম, আসলো মান 3.2397 দুইটা গুণ করলাম, এই মানগুলো চলে আসলো। আমি আগামী ক্লাসে একটা অতিরিক্ত অঙ্ক করাবো ইনশাল্লাহ। কারণ কি, দুইটা কঠিন অঙ্ক করে মাথা গরম হয়ে গেছে ছাত্রদের। একটা সহজ অঙ্ক আমি আরেকটা সহজ অঙ্ক করাবো। হয়ে গেল আমাদের কাজ। এইরকম ভেজাইলা 3টা ঘর কখন হবে, প্রশ্নে অ্যাডভান্স শব্দটা লেখা থাকলে এরকম ঘর করতে হবে, আমাদের ঘর করে অঙ্কটা করতে হবে। 104 জন ভালো স্টুডেন্ট এখন উপস্থিত আছে। এখন ডিসিশন নিতে হবে। টোটাল খরচ হচ্ছে, লিজে টোটাল খরচ 1,60,000, লোনে 1,72,000। আপনার এই ডিসিশন নিতে দিলাম কোন পথে যাবেন। লোন নিলে আপনার 1,72,000 খরচ হচ্ছে, লিজ নিলে আপনার 1,60,000 খরচ হচ্ছে। আপনি লিজ অপশন নেবেন। কোম্পানি সুদ, দ্য কোম্পানি ইজ অ্যাডভাইসড, আমি অ্যাডভাইস করতেছি। আপনি লিখতেন কোম্পানি শুড অ্যাকসেপ্ট লিজ অপশন, অ্যাডভাইস টু গো ফর লিজিং অপশন। আপনি যেভাবে মন চাই এটা কমেন্ট করেন, আপনার ইচ্ছা, আপনাকে না করবে না কেউ। এখন প্রশ্ন নিচ্ছি, বলেন কার কি প্রশ্ন আছে। অনেক লম্বা ক্লাস নিয়ে গেছি। স্যার ডিএফ এর যে পাওয়ার 0 দিয়ে করা হলো, ওটা ডিএফ এর মানে 0 মানে বছরে প্রথমে ওটা 1 আসলো কিভাবে, মানে জিনিসটা বুঝি নাই। আর ডিএফ এর যে পরের মানটা বের করা হয়েছে, যখন যে 1 থেকে 4 বছরে যে ডিএফ এর মানটা বের করা হয়েছে, আর এর মানটা কি আমরা 0.09 এর ওই মানটা ডিএফ এর মানটা ওইভাবে ধরে ওটা ধরতে হবে। আর কোন কোশ্চেন? এখানে হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত আমরা একটা 5 আলাদা এক এক করে কোশ্চেন করেন, সবার কোশ্চেন করতে হবে না। ডিএফ এর মান 5 এর ঘর থেকে ডিএফ বেশি বলা যায়। 5 নম্বর বছর আর ডিএফ এর মান 1। আচ্ছা, স্যার লোনের জন্য 5টা স্টেপ আর লিজের জন্য কি 3টা স্টেপ এভাবে হ্যাঁ করা ফিক্সড, হবে? ফিক্সড, এগুলো ফিক্সড। কারণে এখানে কি চেঞ্জ আসছে একটু বললে ভালো হতো। আচ্ছা, সবার কোশ্চেন নিলাম। হ্যাঁ, সবার স্যার কোশ্চেন। পুরো অঙ্কটা সহজ রাখছে, কিন্তু হচ্ছে লাস্টের 8 নাম্বারটা সবটা একটু বুঝে দিলে একটু ভালো হতো। অ্যাডভান্সলি আচ্ছা শুনেন, 8 নাম্বার স্টেপ, এটা কিন্তু নতুন, আগে ছিল না। অ্যাডভান্স শব্দটা লেখাতেই এই ভেজালটা লাগাই দিল তারা। এখন অ্যাডভান্স বললে আমি প্রথম থেকেই সহজে বুঝিয়ে দিছি। 0 বছরে একটা কিস্তি দিতে হবে, 1 থেকে 4 বছরে বাকি কিস্তিগুলো দিতে হবে, আর 5ম বছরে কোনো কিস্তি দিতে হচ্ছে না। ট্যাক্সের কথা, 0 বছরে কোনো ট্যাক্স হয় না। 1 থেকে 4 বছর ট্যাক্স দিতে হবে, 5ম বছরেও ট্যাক্স দিতে হবে। 5টা তো ট্যাক্স দিতে হবে, 4টা ট্যাক্স নিয়ে দিলাম, 5 নাম্বার ট্যাক্স এখানে দিলাম। আচ্ছা, এখন এটা আমাদের এনসিএফ বের করার নিয়ম, তো এটা থেকে বাদ দেওয়া করে ফেললাম। এখন ডিএফ নিয়ে সবার ভেজাল লাগছে। ডিএফ এর নিয়ম সিঙ্গেল ইয়ার। আবার বলতেছি, সিঙ্গেল ইয়ারের সূত্র, সিঙ্গেল ইয়ারের সূত্র এটা এইভাবে লিখবেন, 1 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.9 করে পাইছি, ওই যে ডিএফ এর মান কিন্তু বের করেছি ওয়ার্কিং থ্রিতে। এখানে 0 বলে এখানে 0 লিখছি, এখানে 5 বলে এখানে 5 লিখছি। 0 দিয়ে করলে এটা 1 আসবে, 5 দিয়ে করলে এটা আসবে। আসবে কিন্তু 1 থেকে 4 বছর এইগুলা এইভাবে করা যাবে না, এই নিয়মে করা যাবে না, এই নিয়মে করতে হবে, এই সূত্র দিয়ে করতে হবে। 7 নাম্বার স্টেপে গত ক্লাসে শিখেছিলাম, ডিএফ এর সূত্র দিয়ে করতে হবে। 4 কে এখানে 4 দিতে হবে এন এর মান, আর
আর 0.9 তো আছেই, বসাই দিলাম। এখন সব এটার সঙ্গে এটা গুণ করলাম, যেটা পজিটিভ পজিটিভ আসলো, যেটা মাইনাস আসলো এটা মাইনাস আসলো, এই সবগুলা যোগ করে দিলাম, এটা চলে আসলো। আমি আবার বলছি, এই অঙ্কগুলা বেশ জটিল, ছোট ছোট বিষয়তে সমস্যা করে বারবার করতে হবে। মাত্র কয়টা স্টেপ? 8টা স্টেপ শিখেছি। এই 8টা স্টেপ দিয়ে আপনি সব অঙ্ক করতে পারবেন, শুধু এটা না। এই জন্য বলবো আপনাদের বাসায় বসে ভিডিওটা কয়েকবার দেখেন, এই অঙ্ক 2-4 বার করেন, ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে আরও কোয়েশ্চেন নিব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।